কিছু কিছু মানুষ আছে যারা নিছক ইয়ার্কি বা মজাটাকে একেবারেই নিতে পারে না। তাদের সাথে কোনো মজা বা ইয়ার্কি করা মানে একটা বড়সড় অপরাধ। আর এই ধরনের মানুষেরা কিন্তু মনে মনে সেই জিনিসগুলো নিয়ে একটা রাগ কিন্তু পুষে রাখে, যেটা সেই সময় হয়তো বোঝা না গেলেও পরবর্তীকালে কিন্তু সেটা খুব মারাত্মকভাবে বেরিয়ে আসে। আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা যখন আপনারা পুরোটা শুনবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কতটা মারাত্মক বা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এবং সেই মানুষটাকে হয়তো উপর থেকে দেখলে খুব স্বাভাবিক সাধারণ মনে হলেও তার মনের ভিতরে যে এত রকমের প্যাঁচ চলে, এত রকমের কিছু যে চলে, এবং সেইটার বশবর্তী হয়ে সে যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে সেটা হয়তো সে নিজেও বুঝতে পারে না। তো আজকের ঘটনাটা এরকমই একটা সত্যি ঘটনা। কেউ কোথাও যাবেন না, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব পুরো ঘটনাটা শুনুন প্রথম থেকে শেষ অবধি। আশা করি আপনারা কিছু নতুন কিছু জানতেও পারবেন এবং আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অনায়াসেই লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এখানে অনেক ধরনের সত্যি ঘটনা বলি এবং আমি মনে করি ঘটনাগুলো অনেক মানুষ কিন্তু তারা নিজেদের জীবনের সাথে কোনো না কোনো জায়গায় কিন্তু রিলেট করতে পারবে। ফলে তারাও যদি এই ঘটনাগুলো শোনেন তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে এবং নিজেকে বিপদমুক্ত রাখতে হয়তো অনেকটাই সাহায্য করবে। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই কিন্তু ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা কলকাতা থেকে যিনি ইমেল করে পাঠিয়েছেন তিনি কিছু সঙ্গত কারণের জন্য নিজের নাম এবং এই ঘটনাটা যে আরও দুই বন্ধুকে কেন্দ্র করে তাদের তিনজনেরই আসল নামটা সে রিভিল করতে বারণ করেছে। তো সেই জন্য ওনারা তিনজনের যে ডাক নাম রয়েছে সেই ডাক নামই উল্লেখ করেছেন ঘটনায়। এবং আমি যখন এখন আপনাদেরকে ঘটনাটা বলবো আমি কিন্তু এনাদেরকে, উনি যে ডাক নামগুলো লিখেছেন আমি সেই নামেই কিন্তু ওনাদেরকে সম্বোধন করছি। আর আজকের এই ঘটনাটা কলকাতা থেকে রানা লিখে পাঠিয়েছে। প্রথমে আমাকে কিন্তু ঘটনা সম্পর্কিত বেশ কিছু কথা আপনাদেরকে বলে নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা ঘটনার পুরো প্রেক্ষাপটটা বুঝতে পারবেন। এবং রানা লিখেছে এটা একদম সত্যি ঘটনা এবং যা যা ওদের সাথে ঘটেছিল ও একদম সেটাকেই হুবহু লিখেছে। ও অনেক দিন থেকেই লেখার চেষ্টা করেছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় রেখে ওর সাথে ঘটেছে। ও যখনই ইমেলটা করতে বসেছে ওর কোনো না কোনো সমস্যা হয়েছে। নয় ওর ল্যাপটপে হয়তো লিখতে বসেছে, ল্যাপটপে তো ফুল চার্জ ছিল কিন্তু হঠাৎ করেই চার্জটা চলে যায়। আবার একবার ও মোবাইল থেকে লিখতে বসে, ওর মোবাইল হাত থেকে পড়ে যায়, মোবাইলে স্ক্র্যাচ চলে আসে। ইভেন আর একদিনও মনে মনে ঠিক করে যে আমি এবার লিখবো, তো সেদিন নাকি ওর হঠাৎ করেই প্রচণ্ড বমি হতে শুরু করে। তো এরকম নানান বাধা বিপত্তি আসে এবং ফাইনালি ও একটা জায়গায় যায় ঘুরতে এবং সেখানে অনেক লোকজন ছিল, গল্প আড্ডা হচ্ছিল। তো সেখানেই ও ইমেলটা টাইপ করে এবং সেখানেও টুকটাক অসুবিধে হয়, কিন্তু অতটা অসুবিধে হয়নি। তো এটাও একটা খুব অদ্ভুত বিষয় যে কেন ওর বাড়িতে ইমেলটা লিখতে পারেনি, সেটার কারণও আজও জানে না। যাই হোক, এবার আমি ঘটনাটা আপনাদের সামনে বলা শুরু করছি। তো প্রথম থেকেই আমি বলি, এই রানা বলে যে ছেলেটি, সেই ছেলেটি আর ওর যে বন্ধু সুমন, এই দুজনে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তো এবং সেম ডিপার্টমেন্টে, এবং ওর যে হোস্টেলে থাকতো সেই হোস্টেলে ওর রুমমেট ছিল রানার সাথে সুমন। এই রানা আর সুমন দুজনে ভীষণ ভীষণ ভালো বন্ধু এবং এই দুজনই ইঞ্জিনিয়ারিংয়ের এক একটা পেপারে ভীষণ ভালো ছিল। এবার অন্য একটা ওদেরই সেম কলেজের কিন্তু সেম ইয়ারেরও, কিন্তু ওদের ডিপার্টমেন্টের নয়,
ওদের সাথে পিঙ্কু বলে একটি ছেলের মানে কলেজে এসে খুব বন্ধুত্ব হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, রানা আর সুমন কিন্তু একে অপরকে ক্লাস 9 থেকে চেনে। তো ওদের মধ্যে একটা প্রথম থেকেই খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। এবার পিঙ্কু বলে যে ছেলেটা ওদের সাথে বেশ বন্ধুত্ব হয়, তো সে অন্য ডিপার্টমেন্টে। এবার সে তার কিছু পড়াশুনোর ক্ষেত্রে কিছু যদিও বুঝতে হতো, তো ও কী করতো, এদের কাছে এসে আর কি সেই বিষয়টা একটু ক্লিয়ার করে নিত। অনেক কমন পেপারও তো থাকে ইঞ্জিনিয়ারিংয়ে, যতই ডিপার্টমেন্ট আলাদা হোক কিছু কমন পেপার থাকে, ওরও আছে এরও আছে। তো এসে মাঝে মধ্যে একটু পড়তো। এবার রানা আর সুমন কলেজ জীবন থেকে ওর সাথে যখন মেশে তখন বুঝতে পারে এই পিঙ্কু বলে যে ছেলেটা রয়েছে, এই ছেলেটা ওদের সাথে খুব ভালো মুখে কথা বলে, কোনো কিছু বুঝতে না পারলে ওদের থেকে হেল্প নেয়, সব ঠিক আছে, কিন্তু এদের থেকে এত হেল্প নেওয়ার সত্ত্বেও এই নিজের ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু এই রানা আর সুমনের সম্পর্কে কিছু উল্টোপাল্টা কথা বলে। এবার দেখুন, কলেজে কোনো একটা ডিপার্টমেন্টে যদি অন্য কোনো ডিপার্টমেন্টের সম্পর্কে কোনো ছেলেমেয়ের সম্পর্কে যদি নেগেটিভ কথা বলা হয়, তো সেটা না ঘুরে ফিরে মানে কলেজের মধ্যে সেটা ঘুরতে থাকে, এবং ঘুরতে ঘুরতে যাদেরকে সম্পর্কে বলা হয়েছে তাদের কানেও আসে। এবার রানা আর সুমন দুজনের কাছে এই কথাটা আসে যে ওদের সম্পর্কে এই পিঙ্কু কিছু উল্টোপাল্টা বলেছে। এবার ওরা খুব অবাক হয়ে যায় যে সপ্তাহে 1 থেকে 2 দিন ওদের রুমে এসে অনেকক্ষণ থাকে, পড়াশুনো কিছু ও বুঝতে না পারলে সেটা বোঝে, ইভেন ওদের যে ড্রয়িংয়ের যে শিটগুলো থাকে ইঞ্জিনিয়ারিংয়ে যেটা করতে হয়, সেই ড্রয়িং শিটেরও কিছু কিছু জায়গা ওর কনফিউশন থাকে, এদের কাছে এসে সেটা করে নেয়। আর রানা এবং সুমন দুজনেই কিন্তু পড়াশুনোয় খুব ভালো, খুব ব্রাইট স্টুডেন্ট। এবার ওরা ভাবছে যে আমাদের কাছে আসে, আমাদের থেকে পড়াশুনোয় হেল্প নেয়, তাহলে আমাদের নামেই কেন উল্টোপাল্টা বলছে, এবং প্রথম দিকে ওরা বিশ্বাস করতো না। কিন্তু একদিন মানে এমন একটা সিচুয়েশন হয় যেখানে অন্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা রানা আর সুমনকে মানে রীতিমতো আর কি বলে যে ও কিন্তু এরকম এরকম তোদের সম্পর্কে বলে যে তোরা যতটা ভালো তোদের রেজাল্ট হয়, তোরা এতটা ভালো রেজাল্ট করা ডিজার্ভ করিস না, তোরা প্রচুর টুকলি করিস, মানে ও তোদের রুমে গিয়ে এরকম দেখেছে। এবার সত্যি কথা বলতে কি, এই কথাগুলো যদি কেউ শোনে অবভিয়াসলি তার মন খারাপ হবে, রাগ হবে যে আমাদের কাছে এসে হেল্প নিচ্ছে পড়াশোনায়, অথচ আমাদের রুম থেকে বেরিয়েই ওর ডিপার্টমেন্টে গিয়ে আমাদের নামে নিন্দে করছে, এরকম উল্টোপাল্টা কথা বলছে। তো এইবারে ওরা কি করলো, রানা আর সুমন পিঙ্কুকে একটু এড়িয়ে যাওয়া শুরু করলো কলেজে। এবার কোনোভাবে পিঙ্কু হয়তো এটা বুঝতে পেরেছে যে কেন এরা দুজন এড়িয়ে যাচ্ছে। আর যেটা এখানে মেনশন করেছি ইমেলে, যে পিঙ্কুকে কিন্তু ওর ডিপার্টমেন্টের কোনো ছেলে মেয়ে যে খুব পছন্দ করতো তা নয়, কারণ ও একটু সেলফিশ কাইন্ডের ছিল, মানে সবসময় নিজেরটা আগে গোছাবো, নিজের ব্যাপারগুলো আগে দেখবো, এবং এটা ওর ডিপার্টমেন্টে মোটামুটি সবাই জানতো। যাই হোক, এইবারে কিছুদিন ব্যাপারটা ধামাচাপা হয়ে গেল, আর কাউকে কিছু বলতো না, কারণ পিঙ্কু বুঝতে পেরে যায় যে ওদের কানে কথাগুলো ঘুরে ফিরে গেছে। এবার এর পরে মাস 6 পরে আবার একটা পড়াশুনোর কিছু একটা কাজের জন্য পিঙ্কুকে ওর ডিপার্টমেন্টে তো সেভাবে কেউ হেল্প করছে না, তো রানা আর সুমনের কাছেই আসে। এবার তখন ও নিজে থেকেই এসে খুব নাটক করে যে না রে, আমি ওদেরকে একটা অন্য কথা বলেছিলাম, ওরা ঠিক মতো বুঝতে পারেনি, তোদেরকে এরকম উল্টোপাল্টা বলেছে, আমি তোদের নামে এরকম কথা কখনোই বলিনি, এরকম নানান কথাবার্তা বলে। তো ব্যাপারটা মিটমাট হয়ে যায়। কিন্তু সুমন বলে যে ছেলেটা ছিল, সুমন না একদিন রানাকে বলছে যে দেখ, ও কিন্তু আমাদেরকে বোকা বানাচ্ছে, ও যে খুব অপরচুনিস্ট, ও যে খুব সেলফিশ, সেটা সবাই জানে। তো এই সেমিস্টার আসছে, এবার আমাদের থেকে নিশ্চয়ই কোনো হেল্প নেবে, সেই জন্য ও আমাদের কাছে আবার এসেছে, তো ওকে একটু ওর সাথে একটু মজা করা যাক। তো রানা বলছে কীরকম মজা করবি? তো তখন সুমন বুদ্ধি দেয় যে ও তো মোটামুটি আমাদের মানে হোস্টেলে তো পড়াশুনো অনেক রাত অবধি চলে, তো মোটামুটি ওই ডিনারের পরে ওদের রুমে এসে মাঝে মধ্যে 1-2 ঘন্টা কাটাতো। তো বলছে ওকে না এরপরে যেদিন ও আসতে চাইবে ওকে একটু রাতের দিকে আসতে বলবো, তো একটু রাতের দিকে ওকে আসতে বলবো, আর ওকে না একটু ভূতের ভয় দেখাবো। এবার কলেজে পড়ছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, খুব বেশি বয়স তো নয়, তখনও অনেক ছেলেমেয়ের মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব থাকে, তো ওদের মধ্যেও ব্যাপারটা ছিল। তো ওরা ভাবলো যে পিঙ্কুকে একটু ভূতের ভয় দেখাবে। তো কী করে ভূতের ভয় দেখাবে, তো ঘরের মধ্যে কি করেছে, মানে একটা পুরো প্ল্যান করেছে সুমন
আর রানা মিলে প্ল্যান করেছে যে ও ঘরে আসবে আর ঘরের লাইটটা ওরা মানে ওই যে তারটা থাকে সেই তারটাকে একটু মানে একটু ডিসকানেক্ট মতো করে রাখবে এবং ওখানটা একটুখানি চাপ দেবে আর লাইটটা বন্ধ হয়ে যাবে, দরজাটা পিছন থেকে কেউ একজন দাঁড়িয়ে থাকবে, সে বন্ধ করে দেবে। ওকে একটুখানি মানে মজা চাকাবে যে ও যে এরকম বাজে বাজে কথা বলেছে, ওকে একটু শিক্ষা দেবে আর কি, এটুকুই জাস্ট। মানে ওদের অবজেক্টিভ কিন্তু ওকে ভয় পাওয়ানো বা ওকে প্রচণ্ড ভয় পেয়ে যাবে এরকম কিন্তু একদমই ছিল না। ও যে বদমাইশিগুলো করেছিল, যেগুলোর করা একদমই উচিত হয়নি, সেটার বিরুদ্ধে হয়তো একটা ছোট্ট মজা করা বা ওকে একটু ছোট্ট শিক্ষা দেওয়া, এইটুকুই ছিল ওদের উদ্দেশ্য। এবার যথারীতি প্ল্যান হয়েছে এবং প্ল্যান মাফিক আবার পিঙ্কু আসতে চেয়েছে। তো বলেছে, দেখ আমাদের তো কিছু কাজ করতে হবে, তো তুই না 9:30 নাগাদ আসিস। এবার ঠিক 8টা থেকে ওদের হোস্টেলে ডিনার শুরু হয়ে যায়, 7:30 8টা থেকে ডিনার শুরু হয়ে যায়, মোটামুটি 9টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায়। বিশাল হোস্টেল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ওরা সব প্ল্যান করে রেখেছে। প্ল্যান মাফিক রানা বাইরে দাঁড়াবে, মানে সেটা পিঙ্কু দেখতে পাবে না, ভিতর থেকে দরজাটা বন্ধ করে দেবে। আর ঠিক যেই মুহূর্তে আলোটা বন্ধ হবে সেই মুহূর্তে সুমনও ঘর থেকে বেরিয়ে আসবে। ওই বন্ধ ঘরের মধ্যে, অন্ধকারের মধ্যে পিঙ্কুকে কিছুক্ষণ আটকে রাখা হবে এবং পিঙ্কু যাতে একটু ভূতের ভয় পায়। এবং তার আগে মানে পিঙ্কুকে এমনি গল্প করতে করতে ওরা একটা বানানো গল্প বলেছে যে এই যে রুমটা দেখছিস না, এই যে আমরা রুমটায় থাকি, এই রুমটায় না বহুদিন আগে একজন কেউ মানে এমন কিছু করেছিল, তার রেজাল্ট ভালো হয়নি বলে সে মরে গেছিল। এবার এরকম করে ওকে বলেছে তো সেদিন ও একটু ভয় মতো পেয়েছিল। এবার সেটা যেহেতু আগে থেকে বলা ছিল, তো ভাবলো যে ঠিক আছে, এবার ভূতের ভয় পেলেও বেশ ভয় ঠয় পাবে, বেশ মজা হবে একটা। যাই হোক, তো প্ল্যান মাফিক পিঙ্কু এসছে। আর সেই সময় রানা বাইরে ছিল, কিন্তু রানাকে দেখা যাচ্ছিল না। যথারীতি রুমের লাইটটা বন্ধ হয়ে যায় এবং ওই অন্ধকারের মানে সুযোগে সুমন ঘর থেকে বেরিয়ে যায়। আর রানা কি করে, ভিতর থেকে মানে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। এবং ওই সময়টুকুতে ও তো কিছুক্ষণ দরজা ধাক্কাচ্ছে আর এরা তো একটু মজা পাচ্ছে বাইরে থেকে। এবং যেহেতু পিঙ্কুকে কলেজে অনেকেই অপছন্দ করতো ওর স্বভাবের জন্য, ওর সেলফিশনেসের জন্য, তো বাকি যারা আশেপাশের রুমে ছিল তারাও বুঝতে পেরেছে যে ওর সাথে না মজা করা হচ্ছে, তো কেউ কিছু বলেনি, বলছে ঠিক আছে মজা করুক, বেশিক্ষণের তো ব্যাপার না। এরকম করেছে। তো বেশ কিছুক্ষণ দরজা ধাক্কিয়েছে, যখন দেখছে কিছু হচ্ছে না, তো তারপরে ও আর দরজা কিছু ধাক্কাচ্ছে না। তো এবার রানা সুমন ভাবলো যে ঠিক আছে, 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমরা দরজাটা খুলে দিই। তো ওরা একটা এমন ভাব নেবে যে ওরা যা দরজাটা খুলে ঢুকলো। এবার দরজাটা খুলে ওরা একটা নাটকের মতো করছে, দরজাটা খুলেছে, ঢুকেছে, কিছুক্ষণ সুইচ বোর্ডে সুইচগুলোকে নাড়াচাড়া করতে করতে ইচ্ছে করে সুইচটাকে আবার অন করেছে। এবার অন করার পরে দেখছে এই পিঙ্কু বলে ছেলেটা ওদের যে একটা টেবিল ছিল সেই টেবিলের নিচে কোণা করে উল্টো করে শুয়ে আছে। মানে এত ভয় পেয়েছে ওরকম উল্টো করে শুয়ে আছে এবং পুরো কাঁদো কাঁদো ভাব, এবং ওকে দেখে মনে হচ্ছে যে এক্ষুনি হয়তো ফেন্ট হয়ে যাবে। যাই হোক, তো ওদের রুমে আরও 2-3টে ছেলে চলে এসেছে। তো তারা এসে তো মানে বিশাল হাসি মজা করছে। এবং প্রথমে যেটা রানা সুমন ভেবেছিল যে ব্যাপারটাকে না খুব রিয়েলিস্টিক করবে, যে ওরা এই বিষয়টা কিছু জানতো না, কী করে দরজা বন্ধ হয়ে গেল, এটা ভেবেছিল ওকে বলবে, আর বললে হয়তো বিশ্বাসও করে নিত। কিন্তু হোস্টেলের ব্যাপার, পাশাপাশি সব রুম। এবার কিছু ছেলে এসে ওর উপরে খুব হাসাহাসি করেছে যে বাবা তুই এত ভয় পেয়ে গেলি, তুই তো মনে হচ্ছে কোনো অজ্ঞান হয়ে যেতিস, তোর এত ভয় ভূতের, এত বড় ছেলে, কলেজে পড়ছিস, ইঞ্জিনিয়ারিং পড়ছিস, চাকরি বাকরি করবি কী করে, এরকম করে ওকে বেশ কিছু কথা শুনিয়ে দেয়। এবার ও যখন বুঝতে পারে, পিঙ্কু যখন বুঝতে পারলো যে এই যে জিনিসটা হয়েছে সেটা মানে ডাইরেক্ট ওকে কেউ বলে না, কিন্তু পিঙ্কু মোটামুটি ধরে ফেলে যে এটা একটা প্ল্যান্ড ব্যাপার ছিল, ওকে ভূতের ভয় দেখানোটা। তো ও ওখান থেকে মানে একটু থিতু হয়ে গটগট করে ওখান থেকে বেরিয়ে যায়, ও নিজের রুমে চলে যায়। ওর রুমটা ছিল পাশের হোস্টেলের দোতলাতে। তো সেখানে চলে গেছে। আর বাকিদের তো খুব হাসি, এবং সবাই মনে মনে বলছে ঠিক হয়েছে, মানে সামনাসামনিও সবাই বলছে ঠিক হয়েছে। ও সব জায়গায় উল্টোপাল্টা কথা বলে বেড়ায়, যার নামে যা খুশি তাই বলে বেড়ায়, অন্য কাউকে এক ফোঁটা হেল্প করে না, অন্যের থেকে শুধু হেল্প নেওয়ার ধান্দা। তো সবাই বলছে একদম ঠিক করেছিস তোরা। যাই হোক, ব্যাপারটা গেল। এই ঘটনার পর থেকে পিঙ্কু কিন্তু সুমন আর রানাকে সম্পূর্ণ এড়িয়ে চলত, মানে ওদের সাথে কথা বলতো না রীতিমতো।
এইভাবে কিন্তু পুরো ইঞ্জিনিয়ারিংয়ের টাইমটা কেটে যায়। আরও 1.5 বছর ছিল, 1.5 বছর কেটে যায়। এবার 1.5 বছর যখন 1.5-2 বছর যখন কেটে গেল, তো তখন বুঝতেই পারছেন ইঞ্জিনিয়ারিং কলেজে 3rd ইয়ারের শেষ থেকেই ক্যাম্পাসিং শুরু হয়ে যায়। তো ক্যাম্পাসিং হচ্ছে, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, এবং ঘটনাক্রমে রানা এবং সুমন দুজনে সেম কোম্পানিতেই চাকরি পায়। ওরা সেম ইন্টারভিউতে বসেছিল এবং দুজনেই ক্র্যাক করে। ভালো কথা। এবং ঘটনাচক্রে যেটা ঘটলো সেটা হচ্ছে যে অন্য ডিপার্টমেন্ট থেকে পিঙ্কুও কিন্তু ওই সেম কোম্পানিতে চাকরি পেল। এবার পুরো কলেজে ওই ব্যাচটায় মানে মোটামুটি সবকটা ডিপার্টমেন্ট মিলিয়ে 15 জন মতো, 14-15 জন মতো ওই সেম কোম্পানিতে চাকরি পেয়েছে। এবার সুমন আর রানা দুজনেরই বাড়ি কিন্তু প্রপার কলকাতায় নয়, ইভেন পিঙ্কুর বাড়িও প্রপার কলকাতায় নয়। তো ওদের প্রথম অফিস হলো কলকাতাতে। যাই হোক, এবার ওদের যে বাড়ির যে দূরত্ব, সেই বাড়ির দূরত্বে অফিস যাতায়াত করা সম্ভব নয়, বাড়ি অফিস যাতায়াত করা ডেইলি সম্ভব নয়। তো তখন রানা আর সুমন দুজনে মিলে কলকাতায় বাড়ি খুঁজতে লাগলো, যে অফিসের আশেপাশে একটা বাড়ি নিলে সুবিধা হবে। এবার ওই যে বলেছিলাম যে পিঙ্কু বলে যে ছেলেটা ছিল, ও ওই ঘটনার পর থেকে কিন্তু ওর ডিপার্টমেন্টে এই রানা সুমনের নামে অনেক কথা প্রথম বলেছিল। তারপরে ও যখন বুঝতে পারে যে ওকে অ্যাকচুয়ালি কেউই বিশ্বাস করে না বা ওর কথাবার্তার উপরে কারোর কোনো ভরসা নেই, ও তারপরে সমস্ত কিছু বন্ধ করে দেয়। এবার এই যে টানা 1.5-2 বছরটা ওদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু যখন পিঙ্কু অফিস জয়েন করলো, অফিস জয়েন করার পরে ও জানতো যে সুমন আর রানাও এই সেম কোম্পানিতে জয়েন করেছে। তো ও শুনছে যে এই সুমন আর রানা বাড়ি খুঁজছে। তো ও তখন নিজে থেকে যেচে এসে কথা বলে এবং কথা বলে যে তোরা যদি কোনো বাড়ি পাস তাহলে কিন্তু আমাকে জানাস। এবং ও একটা ক্রাইটেরিয়া দিয়ে দেয় যে ও একটা সিঙ্গেল রুমে থাকবে, ওর ঘর কারোর সাথে শেয়ার করবে না। মানে সেক্ষেত্রে রানা সুমন যদি কোনো বাড়ি পায়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট সেটাকে 2 BHK হতে হবে, 2টো বেডরুম থাকতে হবে। কারণ রানা আর সুমন হয়তো শেয়ার করে নেবে একটা রুম, কিন্তু পিঙ্কু আগে থেকেই বলে দিয়েছি যে আমার কিন্তু একটা রুম দরকার, আমি রুম কারোর সাথে শেয়ার করব না, কারণ আমার কাজকর্ম থাকে, আমি মুভি টুভি দেখি, আমার শুতে দেরি হতে পারে, তো আমার ওটা কমফর্টেবল জোন হবে না। এবার প্রথম চাকরি পেয়েছে, আর সেই সময় পিঙ্কু কিন্তু ওর একটা আত্মীয়ের বাড়িতে থাকতো কলকাতায়, ফলে ওর কিন্তু অসুবিধে হচ্ছিল না। এবার রানা আর সুমন যখন মানে ওদেরকে অনেকটা সময় জার্নি করে বাড়ি থেকে আসতে হচ্ছে, তো ওদের ইমিডিয়েট বাড়ি দরকার। এবার বাড়ি খুঁজতে ওরা একটা 2 BHK বাড়ি পায়, ছোট 2 BHK, কলকাতাতেই, ওদের অফিস থেকে বেশি দূরে নয়। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে এই কথাটা যখন পিঙ্কুকে জানানো হলো, পিঙ্কু বলল যে ভালো কথা, আমি একটা রুম নিয়ে থাকবো। কিন্তু ও একটা আবার ক্লজ চাপিয়ে দেয় যে তিনজনে মিলে যেহেতু থাকছে, ও যতই একা একটা ঘরে থাকুক না কেন, ও কিন্তু টোটাল ভাড়ার 1/3 দেবে, মানে তিনজনই সমান অ্যামাউন্টের ভাড়া দেবে। এবার স্বাভাবিকভাবেই রানা সুমন দুজনে বলছে যে তুই তো একটা ঘর নিয়ে বলছিস থাকবি, তাহলে তুই একটু বেশি দে, কারণ আমরা দুজনে তো একটা সেম রুম ভাড়া মানে শেয়ার করে থাকবো। তুই যখন সিঙ্গেল একটা রুম নিবি, তাহলে তুই একটু বেশি ভাড়া অন্তত দে, কিছু টাকা বেশি দে। তো পিঙ্কু প্রথম থেকেই খুব স্বার্থপর টাইপেরই ছিল, তো বলে না, আমি দেবো না, আমার তো কোনো অসুবিধা নেই, আমি আমার আত্মীয়ের বাড়িতে থাকছি, আমি একটা গোটা বছরও কাটিয়ে দিতে পারি, আমার আত্মীয় খুবই ভালো, আমাকে রাখবে। এবার সুমন আর রানার তখন প্রথম অফিস, সবারই প্রথম অফিস, তো খুব কাজের চাপ। এবার তখন সুমন রানাকে বলল যে ছেড়ে দে, ও তো জানিস ওরকমই, কলেজ জীবন থেকে ওকে এরকমই দেখছি, তো ঠিক আছে, আমরা দুজনে মিলে যদি এখন একটা 1 BHKও দেখি, তো সেটা আমাদের দেখতে আরও সময় যাবে, কবে পাবো, আদৌ পাবো কি না সেটারও একটা ব্যাপার আছে। তো ঠিক আছে, কিছুদিনের জন্য হলেও পরে না হয় আমরা বাড়ি চেঞ্জ করে নেব, বাট আপাতত ওকে আমরা নিয়ে নিই। এবং সুমনের এই কথাতেই রানা তখন ভাবে যে ঠিক আছে, আমরা ওকেও নিয়ে নিই, ও একটা রুমে থাকবে, আমরা দুজনে শেয়ার করে নেব। তো পিঙ্কুর এই কথায় রানা সুমন রাজি হয় এবং ওরা তিনজনেই কিন্তু ওই ফ্ল্যাটটায় শিফট করে গেল। এবারে
ফ্ল্যাটে শিফট করে গেল, ঠিক আছে, ওকে ওর মতো ওর রুমে থাকতো, সবসময় দরজা বন্ধ করে রাখতো। তো এরা দুজনে খুব গল্প করতো, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সেম কলেজ থেকে পাশ করেছে, একে অপরের পরিচিত, কিন্তু পিঙ্কু কখনোই কিন্তু এদের সাথে খুব একটা গল্প আড্ডা করতো না। ও অফিস থেকে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত। এবং আরও যে জিনিসটা ওর বাজে ছিল সেটা হচ্ছে যে হয়তো চা বানানো হচ্ছে, পিঙ্কু হয়তো বললো যে তোরা চা বানাচ্ছি, তাহলে আমার জন্য একটু বানাস। এবার ন্যাচারালি চা একজনের জন্য মানে তার কেউ ওভাবে বানায় না, তো ঠিক আছে পিঙ্কু বলেছে ওকেও চা দিল। কিন্তু মানে ও এতটাই স্বার্থপর ছিল, ওই যে চায়ের জন্য যে দুধ চা যেগুলো লাগে, যখন ওরা মাসে একটা হিসেব করলো যে আমরা এইটুকুটুকু জিনিস ঘরে রাখবো, যেহেতু তিনজনে আছি তিনজনেই কন্ট্রিবিউট করব, ও তখন বলে দিল যে না, আমি কোনো টাকা পয়সা দিব না, আমি বাইরে থেকেই পুরোটা খাবো, আর তোরা চা করিস তাই আমি মাঝে মধ্যে তোদেরকে বলি, কিন্তু ওইটুকুর জন্য আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না। এবার ভাবুন, একসাথে তিনজন থাকছে, ও বলছে যে ও চা বিস্কুট এগুলো সবই খায়, কিন্তু কোনোভাবে কোনো কিছুর জন্য একটা টাকাও দিতে রাজি নয়। এবার এই বিহেভিয়ারগুলোই, এরকম ছোটোখাটো আরও অনেক বিহেভিয়ার আছে। যেমন একবার ওরা গল্প করছিল, তো মানে এই রানা আর সুমন দুজনে গল্প করছে, তো পিঙ্কু পাশের ঘরে আছে, তো পিঙ্কুকেও ডেকেছে, বলছে যে কিরে তুই তো ডিনার, কিছু হলেও তো ডিনার করতিস, তো আমরা পিৎজা অর্ডার করছি, বড় পিৎজা, তো তুই কি খাবি? তো কিন্তু বলেছে হ্যাঁ আমি খাবো। এবার পিৎজাটা যখন এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও সমান পরিমাণ খেয়েছে পিঙ্কু, কিন্তু যখন ওর থেকে পয়সা চাওয়া হয়েছে তখনও বলছে যে না, আমি তো ভেবেছি তোরা আমাকে এমনি অফার করেছিস, তোরা খাচ্ছিলি, তোরা খেতে পারবি না তাই আমাকে অফার করছিস, কিন্তু আমাকে যে টাকা দিতে হবে সেটা তো তোরা বলিসনি। এবার রানা বলেছে কি বলছি, আমি তো তোকে জিজ্ঞেস করলাম, তুই বাইরে হলেও তো খেতিস, তো তুই বাইরে থেকে যা খেতিস, তুই যদি একটা আলাদা করে দুটো ডিশ অর্ডার করে খেতি তাহলে তোর এর থেকে বেশি টাকাই পড়তো। এবার ও সেটা নিয়ে এমন করা শুরু করলো যে রানা আর সুমন বললো ঠিক আছে, ওটা আমাদের তরফ থেকে তোকে ট্রিট দেওয়া হয়েছে, তোকে টাকা দিতে হবে না। এবারে রানা আর সুমন দুজনে মিলে ভাবছে যে এই ছেলেটার সাথে আর যাই হোক রুমে থাকা খুব অসম্ভব। তো ওরা মনে মনে ভাবছে যে ঠিক আছে, এই বাড়িটা তো আমরা 11 মাসের জন্য নিয়েছি, 11 মাসের মধ্যে আমরা একটা 1 BHK দেখে রানা আর সুমন শিফট করে যাবে। কারণ ওর এই এতটা স্বার্থপরতা দেখে মানে ওরা অধৈর্য হয়ে গেছে, ওদের ভালো লাগছে না যে কেন একটা মানুষ এতটা এরকম হতে পারে। আর এ যা স্যালারি পায় ওরা দুজনও সেম স্যালারি পায়, আর ও সবসময় বলে ওর কাছে টাকা নেই। এবার এইভাবে তো দিনের পর দিন থাকাটা একটা মানুষের সাথে তো কিছুটা প্রবলেমের হয়ে যায় না। ইভেন এরকমও হয়েছে নাকি, যেটা লিখেছে যে ওরা কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছে, দুজনের কেউই কোল্ড ড্রিঙ্কস ছোঁয়নি, মানে জাস্ট কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছে, পরের দিন দেখছে কোল্ড ড্রিঙ্কসটা হাফ খাওয়া হয়ে গেছে। এবার রানা সুমন এরা কিনেছে, এরা দুজনের কেউই খায়নি, তাহলে ওটা পিঙ্কু ছাড়া কেউই খায়নি। কিন্তু ওকে যখন জিজ্ঞেস করা হলো, ও আকাশ থেকে বললো আমি তো জানিই না যে তোরা কোল্ড ড্রিঙ্কস রেখেছিস, আমি তো ফ্রিজ খুলিই না। এবার যেহেতু সরাসরি দেখা হয়নি তো সেকে বলার কিছু নেই। এইভাবে যখন চলছে এই ব্যাপারটা, কিন্তু এই অবধি আমি যা যা আপনাদেরকে বললাম এটা কিন্তু একরকমের, এটা একরকমের একটা বিহেভিয়ার, একরকম একটা সিচুয়েশন। এবার আমি আপনাদেরকে বলবো যে এর পরে কি হলো। এই অবধি কিন্তু রানা আর সুমন ওকে সহ্য করছিল। এবারে হঠাৎই একটা সময় এলো, মানে এই মাস 5 মতো ওরা একসাথে থাকছে, এবং পিঙ্কুর বিহেভিয়ারে রানা আর সুমন অতিষ্ঠ, মানে কিছু এনে রাখার উপায় নেই। এবং এমনও হয়েছে নাকি ওরা খাবার এনেছে, বিরিয়ানি এনেছে, ও খুলে খুলে ওগুলোকে দেখেছে, মানে খায়নি হয়তো, বাট খুলে খুলে প্যাকেটগুলোকে দেখেছে যে কি কি এনেছে, এরকম টাইপের। তো এই জায়গা থেকে হঠাৎই একদিন রানা আর সুমন দেখছে যে পিঙ্কু এসে ওদের সাথে খুব ভালো করে কথা বলছে, মানে যে ছেলে অফিস থেকে এসে বা ছুটির দিনেও ওদের সাথে কথা বলতো না, দরজা মুখের উপর বন্ধ করে রেখে দিত, সেই ছেলেটা খুব ফ্রেন্ডলি হঠাৎ করে হয়ে গেছে। ওদেরকে বলছে যে আজকে আমার জন্মদিন, তো মানে জন্মদিন অ্যাকচুয়ালি ওর কয়েকদিন আগেই জন্মদিন ছিল, জন্মদিনও বাড়িতে সেলিব্রেট করে এসেছে। বলছে আমার তো জন্মদিন, তো আমি তোদেরকে তো কখনো ট্রিট দিইনি, তো আজকে আমি তোদেরকে খাওয়াবো। এবার ওর খাওয়ানো বা ওর ট্রিট দেওয়ার কথা শুনে রানা আর সুমন তো খুব অবাক হয়ে গেছে যে যে ছেলেটার হাত দিয়ে জল গলে না, 1 টাকার কোনোদিনও হাজমোলা দেয়নি, সে আবার বলছে আমাদেরকে খাওয়াবে।
এবার এরকম কিপ্টে মানুষ যখন হঠাৎ করে বলে যে আমি খরচা করব বা খাওয়াবো, বাকি লোকেরা খুব এক্সাইটেড হয়ে যায় যে এ খাওয়াই বলছে, তাহলে তো খেতেই হবে। তো এরকমই ব্যাপারটা হলো। ওরা বললো ঠিক আছে খাওয়া। তো ও ওই বলল যে হ্যাঁ আমি আমার ওর একজন কোনো আত্মীয় স্বজন ওর বাড়ি থেকে কেউ আসবে, তো সে নাকি রান্নাবাড়ি করে নিয়ে আসছে ওর জন্য। তো ও বলেছে যে একটু বেশি বেশি করেই এনো, তো লুচি আর মাংস নাকি নিয়ে আসবে। তো বললো ঠিক আছে। তো সেই লুচি মাংস সবাই মিলে খেলো। এবার রানা আর সুমন না ভাবছে যে ছেলেটার হলোটা কি, মানে হঠাৎ করে ও এরকম ভালো ব্যবহার করছে আমাদের সাথে, এত কিছু ইয়ে করছে, এটার মানে কী ব্যাপার হতে পারে। এবার কী ব্যাপার হতে পারে আর কী ব্যাপার হতে পারে না সেটা কিন্তু ওরা কিছু বুঝতে পারলো না। ভেবেছে হয়তো ঠিক আছে, মানুষ তো চেঞ্জ হয়, এখনও ও চাকরি করছে, 5টা মানুষের সাথে ওর কথাবার্তা হয়তো হয়তো ও নিজেকে একটু চেঞ্জ করেছে, যেটা হওয়াটা খুবই স্বাভাবিক। তো এরপর থেকে মানে পিঙ্কু কিন্তু ওই এসেই দরজা বন্ধ করে দেওয়া, মুখের উপরে কথা না বলা, কোনো কিছুতে পয়সা কড়ি না দিতে চাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে লাগলো। এই অবধি যখন হলো তখন রানা আর সুমন ভাবছে যে হ্যাঁ ওরা ছেলেটাকে একটু বেশি খারাপ ভাবছিল, হয়তো ছেলেটা অতটাও খারাপ নয়। ও কখনো এসে বলছে যে চল আজকে পিৎজা খাই, ও বলছে হ্যাঁ হ্যাঁ তোরা চিন্তা করিস না, আমি 1/3 পোর্শনে টাকা দেবো। তো এইরকম করে ওদের মধ্যে একটা মানে রানা আর সুমনের সাথে পিঙ্কুর একটা মোটামুটি একটা ভালো বন্ডিং তৈরি হলো। এবার দেখবেন একটা মানুষ যখন হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, কোনো কারণ নেই বা এমন কিছু ঘটেনি যেটার থেকে তার একটা কোনো রিয়ালাইজেশন হয়েছে, তো সেই মানুষ যখন হঠাৎ করে উল্টো রকমের কথা বলে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই বুঝে নিতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা সত্যিও হয়, যে তার কোনো অভিসন্ধি আছে। এবার এই যে একটা অভিসন্ধি থাকতে পারে সেই বিষয়টা কিন্তু সুমন বা রানা কেউ গুণাক্ষরেও টের পায়নি। এবার আপনারা হয়তো ভাবছেন যে কোন অভিসন্ধির কথা আমি বলছি, সেটা আপনারা যত আগে শুনবেন বুঝতে পারবেন। তো একদিন সে সময়টা গরমকাল ছিল, পিঙ্কু হঠাৎ করেই এসে এই রানা সুমনকে বলছে এই আজকে না প্রচণ্ড গরম পড়েছে, আমি না আজকে 3জনের জন্য শরবত বানাচ্ছি। এবার ঘটনা হচ্ছে যে পিঙ্কুকে ডিমের অমলেট আর ম্যাগি ছাড়া কেউ কোনোদিন কিছু বানাতে দেখেনি, এবং সে মানে এই যে দুটো জিনিসের কথা বলছি সেই দুটো জিনিসও খুব কমও বানিয়েছে। ও অলওয়েজ বাইরের খাবারের উপরেই থাকতো, বা ওর এখানে কোনো একটা ফ্যামিলি মেম্বার থাকে তার বাড়ি থেকেও খাবার নিয়ে আসতো। এবার সুমন একটু মজা করে বলছে যে তুই কোনোদিন আদৌ শরবত কী করে বানায় দেখেছিস, তুই জানিস আদৌ কী করে বানাতে হয়? ও বলতে হ্যাঁ হ্যাঁ আমি সব পারবো, তোরা চিন্তা করিস না। তো ওর ঘরে না ওর মানে এই পিঙ্কু কী করতো, ও যে থালা বাটিতে খেত, গ্লাসে জল খেত, বা যে থালা বাসনগুলো ও ইউজ করতো, ও আবার এমন প্রকৃতির ছেলে ছিল, যেহেতু ওর একটা সিঙ্গেল রুমেও থাকতো, ও রান্নাঘরে ওর বাসনপত্র ধুয়ে সেটাকে রান্নাঘরে রাখতো না, ওর স্পেশাল বাসনগুলোকে ও নিজের ঘরে রেখে দিত, যাতে এরা না ব্যবহার করতে পারে। মানে ভাবুন কীরকম প্রকৃতির মানুষ। ইভেন ছোটো ছোটো জিনিস যেগুলো হয়তো একটুখানি সামান্য একটা ম্যাগির প্যাকেট এনেছে বা কিছু এনেছে, সেটাকে কী করতো, ওটা মানে বড় সুটকেসের মধ্যে রেখে সুটকেসটাকে আবার তালা দিয়ে রাখতো। তো ওর কাছে ওরকম দুটো বড় বড় যে গ্লাস আছে, ও মানে কেউই কখনো সেভাবে দেখেনি। তো দেখছে ওই দই নিয়ে এসছে, টক দই, আর টক দইয়ের মধ্যে দু একটা জিনিসপত্র ফেলে পিঙ্কু শরবত বানাচ্ছে। এবার রানা আর সুমন তো খুবই সাদাসিধে ছেলে, ওরা বেশ মজা পাচ্ছে যে বাবা শরবত বানাচ্ছে, আবার ফ্রিজে বরফ ছিল সেই বরফ টরফ দিয়ে মোটামুটি একটা শরবত বানিয়ে এনেছে। খুব বাজেও খেতে হয়নি, আবার খুব ভালো খেতে হয়েছে সেরকমও নয়। যাই হোক, তো 3জনে মিলে সেটা খেয়েছে। খাওয়ার পরে তারপরে যে যার মতো ডিনার করে ঘুমিয়ে পড়েছে। এবার তখন সময়টা হবে রাত 2-2:30। হঠাৎ করেই সুমনের হাতে খুব ব্যথা শুরু হয়, মানে প্রচণ্ড ব্যথা করছে কাঁধের দিকে, এবং এত ব্যথা করছে যে ওর ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমের মধ্যেই ও মানে মানে কষ্টে পুরো মানে ব্যথায় মানে কাতরাচ্ছে। স্বাভাবিকভাবে রানারও ঘুমটা ভেঙে গেছে। রানা বলছে কি হয়েছে তোর? বলছে প্রচণ্ড ব্যথা করছে হাতে, মানে ওর হাতে এমন ব্যথা করছে মনে হচ্ছে যেন ওর হাতের মধ্যে মানে খুব ভারী কিছু দিয়ে কেউ জোরে মেরেছে। এবার রানা বলছে যে তুই তার একটা কাজ কর, তুই উল্টো দিক ফিরে শো,
দেখবি ব্যথা কমে যাবে। মানে অনেক সময় কী হয়, টানা ল্যাপটপে বা সিস্টেমে কম্পিউটারে কাজ করতে করতে হাতটা একটা নির্দিষ্ট মানে পোদেই তো থাকে, তো অনেক সময় সেই জন্য ফ্রোজেন শোল্ডার হয়ে যেতে পারে বা এমনিও ব্যথা করতে পারে। তো রানা সুমনকে বলছে তুই একটু অন্য দিক ফিরে শো। এবার ও এত ব্যথা করছে, ও অন্য দিক ফিরে কী শোবে, ও মানে শুতেই পাচ্ছে না। যাই হোক, তো রাতটা ওর এভাবে ব্যথায় কাটলো। পরের দিন উঠে যাই হোক, সারা রাত ঘুম হয়নি, সকালে উঠেও ব্যথা একটু কমেছে, কিন্তু সেরকমভাবে খুব যে কমে গেছে একদম নর্মাল হয়ে গেছে তা কিন্তু নয়। সেই নিয়েই অফিস গেল। এবার পরের দিন রানা আর সুমন দুজনে আবার ঘুমোচ্ছে। আর সুমন কি করেছে, ও একটা মেডিসিন শপ থেকে এরকম ব্যথার একটা ওষুধ মানে বলে ঠলে একটা ওষুধ নিয়ে এসছে, যে আজকে ওরকম ব্যথা হলে রাতে তো ঘুমোতে তো হবে, পরের দিন সকালে অফিস থাকে, যাতে ঘুমটা হয় আর ব্যথাটাও কমে যায়। এবার ও ছোটোখাটো টুকটাক ওকে বলেছে একটু ব্যায়াম ট্যায়াম করবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো ওষুধ নিয়ে এসেছে। এবার সুমন কি করেছে, ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম হচ্ছে, সেদিন আর ওর অত ব্যথায় অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু শরীরটা ঠিক ভালো নেই। আর এদিকে কি হয়েছে, ঠিক রাত 1:30-2 নাগাদ হঠাৎ করেই মানে রানার না মানে আচ্ছা, এখানে একটা কথা আগে বলে রাখি, রানা আর সুমন এই দুজনেই কিন্তু যথেষ্ট ফিট ছিল। অল্প বয়স, ঠিকঠাক খাওয়া দাওয়া করে, বাইরে মানে উল্টোপাল্টা কোনো কিছুর নেশা নেই, তো শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো ছিল। এবার হঠাৎ করেই রানার রাতের বেলা খুব অস্বস্তি হতে থাকে এবং অস্বস্তিতে ওর ঘুমটা ভেঙে যায়। অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায় এবং ওর যখন ঘুমটা ভেঙেই যায় আলটিমেটলি, তখন ও বুঝতে পারে যে কেউ বা কিছু একটা ওর মাথার কাছে এসে ওর চুলের মুঠি ধরে কেউ একটা টেনেছে। এবার একটা রুমে এরা দুজন রয়েছে, ওদিকে সুমন অকাতরে ঘুমোচ্ছে, ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, আর এদিকে রানা আলাদা, মানে দুজনের সিঙ্গেল সিঙ্গেল দুটো বেডের মাঝখানে একটা টেবিল রয়েছে। এবার ও ভাবছে যে সুমনের পক্ষেই কাজটা করা সম্ভব না, আর খেয়ে দিয়ে কাজ নিয়ে ও রাতের বেলা আমার চুলের মুঠি ধরে কেন টানতে যাবে। এবং ওই চুলের মুঠিটা ধরে যে টানছিল ওর কেউ, সেটা না ও প্রথমে বুঝতে পারেনি। ওর একটা প্রবল অস্বস্তি হতে থাকে, যখন ঘুমটা ভেঙে যায় তখন মনে হলো ওর মাথার দিকটা থেকে কেউ একটা ওকে টানছিল এবং ফট করে সেই টানটা সরে গেল এবং ওর ঘুমটা ভেঙে গেল। খুবই অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো। তো ও ভাবলো ঠিক আছে, ওটা তো মনের ভুল বা কিছু একটা হবে, ও আবার শুয়ে পড়ে। এবার যখন ও শুয়ে পড়ে, ঠিকঠাক ঘুমও এসে গেছে, কিন্তু ঠিক 40-45 মিনিট পরে মানে রানা বুঝতে পারে যে কিছু একটা ধাক্কা ওর শরীরে লাগলো, মানে প্রবল ধাক্কা। এবং সেই ধাক্কাটা এমনই প্রবল ধাক্কা ছিল যে ওর ওই সিঙ্গেল যে খাট ছিল সেই খাটটা থেকে ও ঠাস করে মাটিতে পড়ে যায়। মানে মনে হলো যেন ওকে খুব জোরে কেউ লাথি মারলো বা দু হাত দিয়ে কেউ একটা জোরে ঠেললো, ফলে ও পড়ে গেল। এবার পড়ে যাওয়ার পরে যেহেতু সামনে টেবিলটা ছিল, টেবিলের সামনে যে টেবিলের উপরে জলের বোতল ছিল, তো হুড়মুড়িয়ে মানে খুব বেশি জোরে পড়েনি, কিন্তু যেহেতু টেবিলে ওর হাতে লেগে যায়, ফলে টেবিল থেকে জলের বোতলগুলো ঠাস ঠাস করে পড়ে গেছে, একটা আওয়াজ হয়েছে, ও নিজেও পড়ে গেছে। তো সেই আওয়াজে সুমনের ঘুমটা ভেঙে যায়। তো সুমন উঠে দেখছে যে এভাবে রানা পড়ে গেছে, তখন বলছে তুই কী হয়েছে, তুই পড়ে গেছিস নাকি? বলছে হ্যাঁ, বুঝতে পারছি না কী করে আমি খাট থেকে পড়ে গেলাম। এবার সুমন যখন ওকে উঠতে যাচ্ছে, মানে ও দেখছে ওর কাঁধের দিকটা মানে সেভাবে হয়তো ব্যথা হচ্ছে, ওটা পুরো ভার হয়ে আছে। যাই হোক, তো সুমন আর উঠতে পারলো না, তো রানাও কোনো রকম উঠে ঠুটে জলের বোতলগুলোকে ঠিকঠাক করে। এবং যখন সুমন ওকে জিজ্ঞেস করছে রানাকে যে কী ব্যাপার, তুই পড়ে গেলি কী করে, তো ও না তখন কিছু বলতে পারছে না। ও বলছে কী জানি, বুঝতে পারলাম না কী হলো। এবং যে বিষয়টা ঘটলো সেটা এত তাড়াতাড়ি ঘটেছে যে সেটা রানার পক্ষে বোঝা অসম্ভব ছিল যে ও কেন পড়ে গেল, কিভাবে পড়ে গেল, কী জন্য পড়ে গেল, কিছু বুঝতে পারছে না। এবার এরকম একটা ঘটনা যখন ঘটে, মানুষ প্রথমে ভাবে যে সেটা হয়তো তারই ঘুমের মধ্যে হয়তো অসাবধানতা বশত হয়তো পাশ ফিরতে গেছে, হয়তো অনেকটা ধারে চলে এসেছিলো বা এরকম কিছু একটা হয়তো হয়েছে। তো ব্যাপারটাকে ওরা আর কেউ গুরুত্ব দিল না, পরের দিন যে যার মতো কাজে বেরিয়ে গেল। এর পরের দিন ছুটি ছিল, মানে সেদিন আর কি অফিস করে এবং তারপরের দিন হচ্ছে ছুটি, এবং সেই ছুটিতে রানা বা সুমন কেউই আর কি তাদের বাড়ি যায়নি। ওর একটা কাজ ছিল, তো সেই জন্য ওরা বাড়ি যায়নি, উইকেন্ডটা ওরা ওই ফ্ল্যাটেই কাটাবে। এবার দুজনে মিলে কি করবে, তো সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, সেদিন কিচ্ছু হয়নি, সেদিন একদম সব কিছু ঠিকঠাক।
তো দেখছে পিঙ্কুর ঘর তালা দেওয়া, মানে পিঙ্কু বেরিয়ে গেছে। এবার ওদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল একসাথে, রানা সুমনের। তো ওরা গেছে, সেখান থেকে কাজকর্ম করে ঠোরে ওরা একটা বন্ধুর সাথে মিট আপ ছিল, তো বন্ধু বান্ধব মিট আপ করে ওরা বিকেলবেলা একবারে বাড়িতে ঢুকেছে। তো বিকেলবেলা ওরা যখন বাড়িতে ঢুকেছে, যেহেতু দুপুরবেলা বাইরের বন্ধুরা সবাই হ্যাং আউট করেছে, তো সেখানে খাওয়া দাওয়াও হয়েছে, তো ওরা ভাবলো যে রাতের বেলাটা খুব সিম্পল কিছু একটা খাবে। তো ওটার জন্য ওরা ম্যাগি কিনে এনেছে, ডিম কিনে এনেছে, ডিম দিয়ে ম্যাগি করে দুজনে মিলে খাবে, এটাই হচ্ছে ওদের প্ল্যান। এবার তখন ওরা দুজনে এসছে, মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে গেছে। তারপর দুজনেই কিছু কাজকর্ম নিয়ে মানে কাজ করতে করতে মোটামুটি ওই 10:30 11টা বেজে গেছে। এবার তারপরে উঠে রানা বলল যে ঠিক আছে আমি ম্যাগিটা বানাচ্ছি, তুই একটু মানে ওদের ঘরে আরও কিছু পরিষ্কার টরিষ্কারের কাজ ছিল, তো বলতে তুই এগুলো কর। এবার সুমন ঘর ঠর পরিষ্কার করছে আর রানা ওদিকে ম্যাগি বানাচ্ছে। এবার ম্যাগিটা যখন বানানো হয়ে গেছে, মানে ওরা ভাবলো যে ঠিক আছে ওটা বানানো হয়ে গেছে, রান্নাঘরে থাক, আমরা একটু পরে খাবো। এবার একটু পরে গিয়ে যখন রানা গেছে ম্যাগিটাকে নিয়ে আসার জন্য, তখন দেখছে ম্যাগির উপরে, মানে যে ম্যাগিটাকেও যে পাত্রে বানিয়েছে ঢেকে রেখে এসছিল, সেই ম্যাগিটার মধ্যে ঢাকা অবস্থাতেই রয়েছে, কিন্তু ভিতরে গুচ্ছ গুচ্ছ মাছি মরে পড়ে রয়েছে। এবার এই জিনিসটা দেখে না রানার খুব অদ্ভুত লাগে, কারণ ফ্ল্যাটে প্রথম কথা হচ্ছে মাছি নেই ওদের, মানে ওদের ফ্ল্যাটে বেশি জিনিসপত্র নেই, আর এমন নয় যে ফ্ল্যাটে কোনো উচ্ছিষ্ট খাবার রয়েছে যেখান থেকে মানে মাছি আসতে পারে, বা এটো কোনো জিনিস রয়েছে, সেরকম কিছুই নেই। আর আর ওদের কিচেন মানে অলওয়েজ ক্লিনই থাকতো, কারণ সেভাবে তো রান্নাবাড়ি তো হতো না। আর ওরকম মানে প্রায় ওই ম্যাগির পাত্রটার মধ্যে 20 থেকে 22-25টা মতো মাছি মরে পড়ে রয়েছে। এটা দেখে না ওর এত ঘেন্না লাগে, এবং স্বাভাবিকভাবেই খাবার জিনিসে যেরকম মাছি মরে পড়ে থাকে, তো সঙ্গে সঙ্গে রানা সুমনকে ডেকেছে, সুমনও দেখছে যে হ্যাঁ ভাই মাছি মরে পড়ে রয়েছে, ওদের না ভীষণ অড লাগে, এবং কিছু করার নেই, পুরো জিনিসটা কি খাবারটাকে ফেলে দিতে হয়। তারপরে ওদের কাছে ডিম ছিল, ওরা ডিম সেদ্ধ করে খেয়ে নেয়, ওটা খেয়ে ওরা শুয়ে পড়ে। এবার দুজনে মিলে আলোচনা করছে যে ব্যাপারটা ঘটলো কি করে, মানে এরকম বিষয় তো ঘটার কথা নয়, কি করে হলো, কি করে এতগুলো মাছি পড়লো, এবং ও ভাবছে যে আমি ম্যাগিটা ঠিকঠাক করে বানালাম, ঢেকে রেখে এলাম, সেখানে এতগুলো মাছি মরা এলো কি করে। সে প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেল না। যাই হোক, এরপরে যেটা হলো সেটা হচ্ছে ওরা সাথে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে ঠিক রাত 1টা যখন বাজে, দুজনেরই একসাথে ঘুমটা ভেঙে যায়। একটা খুব বিদঘুটে আওয়াজ হয়, এবং আওয়াজটা আসে পাশের ঘর থেকে, মানে যে ঘরটায় পিঙ্কু থাকে। এবার ওই যে বললাম যে পিঙ্কুর বিহেভিয়ার কিন্তু খুবই বাজে ছিল, কিন্তু ওই মাঝে মধ্যে ও হঠাৎ করে একটু ভালো ব্যবহার করা শুরু করে। এবার ও যে ওর নিজের ঘর থেকে বেরিয়ে গেছে সেটা ও কাউকে বলে যায়নি যে আমি এই উইকেন্ডে থাকছি না, বাড়ি যাচ্ছি। এবার পিঙ্কুর কাছেও কিন্তু একটা এক্সট্রা চাবি ছিল। এবার দুজনে ভেবেছে, রানা এবং সুমন ভাবে যে পিঙ্কু হয়তো কোথাও গেছিল, সেখান থেকে রাত করে বাড়ি ফিরেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে বাইরের দরজা খোলার কোনো আওয়াজ হয়নি, তো ওরা ভাবে যে ঠিক আছে এরা হয়তো ঘুমোচ্ছিল, তাই হয়তো আওয়াজটা পায়নি। কিন্তু এত বিদঘুটে টাইপের আওয়াজ হচ্ছে যেটা স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়। তো তখন ভাবছি যে তাহলে কি একটা পিঙ্কুকে ফোন করবে যে কিসের এত আওয়াজ করছিস রাতের বেলা, তাহলে ঠিক আছে যা করছে করুক, এমনিতে ওর সাথে বেশি কথা বলতে গেলেও 2-1টা ট্যারা কথা শুনিয়ে দেয়, দরকার নেই। ওরা ঘুমোচ্ছে, আবার শোয়ার চেষ্টা করলো, কিন্তু দেখছে ক্রমাগত দেওয়ালের মধ্যে মনে হচ্ছে খুব ধাক্কা মারছে, ওদের খুব অবাক লাগে। তো তখন সুমন বলতে দাঁড়াতো, গিয়ে পাশে দেখে আসো রাতের বেলা কি করছে, বলে সুমন উঠেছে। উঠে যখন নিজেদের ঘর থেকে বেরিয়েছে, তখন দেখছে যে মানে পিঙ্কুর ঘর যেমন লক করা ছিল সেরকমই লক, পিঙ্কু আসেনি, কিন্তু পিঙ্কুর বন্ধ ঘরের ভিতর থেকে মাঝে মধ্যে আওয়াজ আসছে। এবার তখন ওদের মনে না একটা অদ্ভুত ভাবনা আসে, যে ওরা ভাবে যে ওরা হয়তো ওটা ভুল ভাবছে, হয়তো ওই দেয়াল থেকে আওয়াজটা আসছে ঠিকই, যেহেতু ফ্ল্যাটে 1টা থেকে 2টো দেয়াল অনেক সময় কমন থাকে, ভেবেছে যে হয়তো পাশের কোনো রুম থেকে আওয়াজটা আসছে। তো ওরা ওটাকে ইগনোর করে আবার শোয়ার চেষ্টা করে।
ঘুমিয়েও পড়ে। ঘুমিয়ে পড়ার ঠিক ঘন্টা এক পরের ঘটনা। 1 ঘন্টা পরে হঠাৎ করেই প্রথমে রানা ফিল করে যে ওর পা ধরে সপান কেউ টান দিয়েছে, এবং একটা লম্বা চওড়া একটা বয়স্তা ছেলে, সে মানে তার পা ধরে কত জোরে কেউ টান দিলে সে অনেকটা খাট থেকে নেমে আসতে পারে সেটা একবার ভেবে দেখুন। এবং এই ঘুমের মধ্যে অতর্কিতভাবে কেউ ওর পা ধরে টানায় ও চমকে ঘুম থেকে উঠে পড়ে, এবং চমকে উঠে পড়ে ও যখন ঘরের দিকে তাকিয়েছে, মানে হঠাৎ করে মানুষ যদি উঠে পড়ে তাহলে তো তার চোখটা তো সামনের দিকেই যাবে, এবং ও দেখছে যে ঘরের মধ্যে কিছু একটা বিশাল লম্বা কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। এবং এইটা যখন ও দেখে, ও না মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ও ভালো করে যখন চোখটা মুছে যখন দেখছে তখন দেখছে আর ওটা নেই, এবং নেই দেখতে দেখতে ও যখন বোঝার চেষ্টা করে ওর সাথে কী ঘটনা ঘটলো এবং কেউ কি সত্যি ওর পা ধরে টান মারলো কিনা, ঠিক সেই মুহূর্তে দেখে ওর বন্ধুও পাশের যে বেডে শুয়ে রয়েছে সেখান থেকে ধপাস করে মনে হলো যেন ঠাস করে পড়ে গেল, এবং ও কিন্তু একদম ঠিকঠাকভাবে ঘুমোচ্ছিল। এইরকম একটা ঘটনা যখন ঘটে তখন রানা এবং সুমন দুজনেই হতভম্ব হয়ে যায় যে ওদের সাথে ঘটলোটা কি, এবং দুজন যখন মানে এতটা অবাক হয়ে যায়, এতটা মানে ওদের কাছে অপ্রত্যাশিত ব্যাপারটা ছিল, দুজনেই দুজনকে জিজ্ঞেস করছে মানে কি হলো ব্যাপারটা, কারণ কোনো কারণ নেই। যখন অন্যজন পড়ে গেছে সে দেখছে তার বন্ধু খাটের মধ্যে ওরকমভাবে বসে আছে, মানে সে যে ওকে ঠেলে ফেলেনি সেটা সে নিজে চোখেই দেখেছে, কিন্তু পুরো ফ্ল্যাটটায় ওরা দুজন ছাড়া কেউ নেই, ওই রুমে ওরা দুজন ছাড়া কেউ নেই। তাহলে এটা কি করে সম্ভব হলো? দুজনের কেউই কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর পেল না। আর ওই যে চোখের সামনে একটা বিশাল লম্বা করে কিছু একটা ছায়া দেখেছিল, সেই ছায়াটাও যে এক্স্যাক্টলি কি ছিল সেটাও কিন্তু ওরা কিছু বুঝতে পারেনি। এই সেম জিনিসটা কিন্তু পরের দিনও ঘটে। পরের দিনও কিন্তু রানা বাথরুমে যখন যেতে যায়, ও বাথরুমে ঢোকার আগে বাথরুমের সুইচটা অন করে, যথারীতি সুইচটা অন হয়, এবং পরের দিনের যে এই ঘটনাটা, বাথরুমের যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা কিন্তু ঘটেছিল খুব একটা রাতে নয়, ওদের ডিনার কমপ্লিট করার পরে এই 10:30 নাগাদ। হঠাৎ করেই বাথরুমের লাইটটা বন্ধ হয়ে যায়, এবং বাথরুমের লাইটটা ব্লিঙ্ক করতে করতে বন্ধ হয়ে গেল, এবং ও বুঝতে পারে যে ঠিক ওর পিছনে কিছু একটা লম্বা করে, বিশাল লম্বা করে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। এবং এই ফিলিংসটা ও যেটা লিখেছে ইমেলে, যে এই জিনিসটা যখনই ও দেখতো ওর মনের মধ্যে প্রচণ্ড ভয় লাগতো। এবার রানা যে জিনিসটা সে সুমনকে বলতে পারছে না। এবার যাই ও বাথরুমের কাজ সেরেও চলে এসেছে, এবং তারপরে লাইটটা ঠিকও হয়ে যায়। এবারে ও ঘরে শুয়েছে, ওরা দুজনেই। হঠাৎ করেই সুমন মাঝরাতে, মানে খুব জোর যদি কারো শ্বাসকষ্ট হঠাৎ করে শুরু হয়, সে যেরকম কাতরাতে থাকে ওরকম কিন্তু সুমন বিছানার মধ্যে কাতরাচ্ছে, খুব কাতরাচ্ছে। এবার মানে প্রথম দিকে রানা বুঝতে পারেনি, তারপরে যখন বুঝতে পারছে যে ওর এরকম কিছু একটা হচ্ছে, তো ঘরের লাইট জ্বালিয়েছে, তো লাইট জ্বালিয়ে দেখছে যে সুমন গলায় হাত দিয়ে খুব কাতরাচ্ছে, আর ওর মুখটুক লাল হয়ে গেছে, মানে ও কিছুটা বলতে চাইছে বাট বলতে পারছে না। এবার সুমনের এই অবস্থা দেখে রানা তো খুব ভয় পেয়ে গেছে, বুঝতে পারছে না কি করবে। তো ওকে বলছে কি হয়েছে কি হয়েছে, তুই কি এরকম করছিস কেন? আর কিছু বলতে পারছে না। এবং সেই মুহূর্তে রানা যেটা লিখেছে যে ধপাস করে একটা, মানে ওদের রান্নাঘরে থেকে ধপাস করে একটা আওয়াজ হলো, এবং অদ্ভুত বিষয় হতে যে মুহূর্তে আওয়াজটা হলো সেই মুহূর্তে কিন্তু সুমনের মনে হলো গলার মধ্যে কিছু একটা চাপ সৃষ্টি হয়েছিল, ও শ্বাস নিতে পারছিল না, সেই জিনিসটা যেন মনে হলো রিলিফ হলো, সেই জিনিসটা যেন মনে হলো সরে গেল। এবার কিসের আওয়াজ হলো কি হলো কিচ্ছু বোঝা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে রানা দৌড়ে রান্নাঘরে যায়, গিয়ে দেখছে কোথাও কিছু নেই। কিন্তু একটা জিনিসও খেয়াল করে যে রান্নাঘরের মেঝেতে কিছু না হলেও 20 থেকে 25টা মাছি মরে পড়ে রয়েছে। যে মাছিটা সন্ধে মানে রাতে যখন ওরা শুতে, সেই রাত অবধি ওখানে কোথাও কোনো মাছি ছিল না, কিন্তু হঠাৎ করে দেখছি প্রচুর মাছি এসে ওরকম মাটিতে পড়ে রয়েছে। কিচ্ছু বুঝতে পারলো না কেন হলো কি বৃত্তান্ত। এবার সুমনকে যখন জিজ্ঞেস করছে তুই এরকম কেন করছিলি, আর রীতিমতো সেদিন রানা ভয় পেয়ে গেছে যে ওকে কি তাহলে হসপিটালে নিয়ে যাবে না কি হয়েছে কিছু বোঝাই যাচ্ছে না, ওর যা কন্ডিশন, মানে
অ্যাম্বুলেন্স আসবে, ওকে নিয়ে যাবে, ততক্ষণ অবধি ওর কী হবে কিছু বোঝা যাচ্ছে না। তো সুমন যখন একটু ধাতস্থ হয়, একটু সুস্থ হয়, ও তখন বলছে যে আমি জানি না, আমি ঘুমোচ্ছিলাম, আমার মনে হলো কিছু একটা আমার গলার সামনে, মানে গলার উপরে যদি মনে হচ্ছে কেউ পাড়া দিয়ে রেখেছে, মানে আমি কোনোভাবে শ্বাস নিতে পারছি না। বলছে যে তোর গলায় তো কিছু ছিল না। বলছে আমি জানি কিছু ছিল না, কিন্তু আমি নিজে উপলব্ধি করতে, আমি ফিল করতে পারছিলাম যে আমার গলার উপর একটা কিছু চাপ রয়েছে। আর যেই মুহূর্তে ওর গলায় ওই চাপটা লাগছিল না, সেই মুহূর্তে ওর মুখের উপরে ও ফিল করতে পারছে যে ওর মুখের উপরে কিছু একটা টাচ হচ্ছে। এবার চোখেও কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু ওর মনে হচ্ছে যে ওর মুখের উপরে কিছু একটা টাচ হচ্ছে। এটা কি টাচ হচ্ছে, কি হচ্ছে, কিছু বুঝতে পারছে না। তো এরকম দুজনেরই এরকম ঘটনা ঘটছে, অপ্রত্যাশিত ঘটনা। মানে দিনের বেলা সব কিছু ঠিকঠাক আছে, কোনো রকম অসুবিধে নেই, রাত হলেই এরকম বীভৎস আওয়াজ হচ্ছে মাঝে মধ্যে, আর এরকম ঘটনা ঘটছে। এবার আওয়াজটা নিয়ে রানা ভাবলো যে ওদের ফ্ল্যাটে যে আর কি মেনটেন্যান্সের দায়িত্ব আছে তাকে বলবে। তো তাকে এরকম বলেছে, তো সে বলছে যে না, এরকম আওয়াজ আসার তো কথা নয়। আর আপনাদের আপনাদের ফ্ল্যাটটা যেটা আপনারা থাকতেন তার পাশে একটা বয়স্ক কাপল থাকে, তারা মানে খুবই আর কি শান্তশিষ্টভাবে থাকে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তো তাদের ফ্ল্যাট থেকে ওরকম ভুটভাট আওয়াজ আসবে তার কোনো সিনই নেই। তাও ওরা বলার পরে ওই ফ্ল্যাটের লোকের সাথে ওরা কথা বলে, ওরা বলছে না, আমরা এসব আওয়াজ টাওয়াজ কিছু করি না, কেন করতে যাব। এইবারে কিন্তু মানে রানা আর সুমন একটুখানি সন্দিহান হয়ে পড়লো যে ব্যাপারটা হচ্ছেটাকে এবং কেন এটা হচ্ছে, কারণ তো কিছু বোঝা যাচ্ছে না। এভাবে মোটামুটি যখন 1-2 দিন কাটলো, তারপরে ওরা ভাবলো যে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই দুটো উইকেন্ডে তো পিঙ্কু ছিল না, তো সোমবার দিন যথারীতি পিঙ্কু চলে আসে। এবার ওদের সাথে এরকম মাঝে মধ্যেই ঘটছে, দম বন্ধ হয়ে আসছে হঠাৎ করে, মনে হচ্ছে না ঘরের মধ্যে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। আর খাবার রান্না করলে সে খাবার নয় খারাপ হয়ে যাচ্ছে, নয় ওরকম মাছি মরে পড়ে থাকছে, এরকম। তো সুমন আর রানা ভাবলো যে পিঙ্কুকে একবার জিজ্ঞেস করবে যে পিঙ্কু কিছু ফিল করছে কিনা। যথারীতি পিঙ্কুকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা তুই কি এরকম করে আওয়াজ টাওয়াজ কিছু পাস। পিঙ্কু বলছে না, আমি কোনো আওয়াজ পাই না, আমার সব কিছু ঠিকঠাক আছে। এইবারে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা 2-3 দিন পরে, সেটা ছিল কিন্তু প্রচণ্ড মারাত্মক একটা ঘটনা। হঠাৎ করেই একদিন রাতের বেলা রানার ঘুমটা ভেঙে যায় একটা অদ্ভুত কারণে। মানে একটা স্বপ্ন মতো দেখে যে ওর মাথার কাছে বিশাল একটা কিছু দাঁড়িয়ে রয়েছে এবং সেটার হাতটা ওর গলার দিকে আসছে। এটা কিন্তু একটা পিওর স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন দেখে ওর ঘুমটা ভেঙে যায়। ও চোখ খুলেছে এবং চোখ যখন ওর রানা খোলে, ও বুঝতে পারে যে ও চোখ খুলেছে ঠিকই, কিন্তু ওর হাত পায়ে কোনো বল নেই। মানে ও যে উঠে বসবে বা একটা সাইড ফিরবে, সেটা কিন্তু করতে পারছে না। এবার অনেক ক্ষেত্রেই দেখবে স্লিপ প্যারালিসিস বলে একটা আমরা টার্ম অনেক সময় শুনি, এটা কিন্তু সেরকম কিছু ছিল না। ওর কোনোদিন এরকম কোনো মানে সেন্সেশন হয়ই নি যে ও জেগে আছে, ও চোখ খোলা, ও ভালো মতো বুঝতে পারছে, থিঙ্ক করতে পারছে, এমন নয় যে ঘুমিয়ে রয়েছে, কিন্তু ও হাত পা নাড়তে পারছে না। কিন্তু ও দেখছে যে ওর পাশে যে ওর বন্ধু সুমন রয়েছে, সুমন ঘুমোচ্ছে এবং একটা বিশাল বিশাল হাইটের একটা ছায়া, মানে একদম ফ্ল্যাটের ছাদ অবধি মনে হচ্ছে ফুঁড়ে বেরিয়ে গেছে। সেই ছায়াটা মনে হচ্ছে যেন, মানে ও দেখতে পাচ্ছে রানা যে সুমনের মানে দিকে এগিয়ে এসছে এবং সুমনের উপরে সেই ছায়াটার ছায়া পড়ছে, মানে সেই ছায়াটার কালো দিকটা সুমনের উপরে পড়ছে। এবং ও এটা দেখে না প্রচণ্ড হতভম্ব হয়ে যায়। তো সামনে ওর মোবাইল ছিল, মোবাইলের আলোটা জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু ওর হাত নড়ছে না। এবং ও দেখতে পাচ্ছে পরিষ্কার, শুনতেও পাচ্ছে যে যত বেশি ছায়াটা সুমনের শরীরের দিকে ঝুঁকে পড়ছে, সুমন মুখ দিয়ে আওয়াজ করছে, মানে কষ্ট হলে, ব্যথা লাগলে মানুষ যেরকম আওয়াজ করে সেরকম একটা আওয়াজ করছে। এবং এত জোরে আওয়াজ করছে, মানে ওর কষ্ট আস্তে আস্তে বাড়ছে, বুঝতে পারছে। কিন্তু রানার সব কিছু চোখে দেখছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না, চিৎকার পর্যন্ত করতে পারছে, ওর মুখের থেকে আওয়াজ বেরোচ্ছে না। আপনারা ভাবুন সিচুয়েশনটা কীরকম। তো ও মানে বারবার বলছে, মানে সুমনকে বলছে, মানে মনে মনে বলছে, মানে ও তো বুঝতে পারছে না যে ওর মানে মুখ দিয়ে কথাটা বেরোচ্ছে না। ও প্রথমে ভেবেছে ও কথা বলতে পারছে, বলছে সুমন উঠে পড়, উঠে পড়, ঘুম থেকে উঠে পড় করে বলছে, কিন্তু ওর মুখ থেকে অ্যাকচুয়ালি কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবং খুব অদ্ভুত রকমভাবে যখন এইরকম একটা সিচুয়েশন হয়েছে,
তখন না মানে ও শরীর মানে হাত পা খুব একটা নড়ছে না, কিন্তু শরীরটাকে এমন করে ও নাড়াতে থাকে যে যেহেতু ওর খাটের সাথে একদম সিঙ্গেল মানে যে একটা চৌকি মতো ছিল তার সাথে একদম লাগোয়া ছিল টেবিলটা। এবার ও ওরকম করে খুব ঝটাপটি করছে মানে উঠতে পারছে না বলে। তো ওর খাটের সাথে লাগোয়া যে টেবিলটা ছিল সেই টেবিলের উপর একটা জলের বোতল ছিল। তো খাটটা নড়ছে, ও ঝটাপটি করছে বলে রানা, তার সাথে যেহেতু টেবিলটা অ্যাটাচ, টেবিলটাও নড়ছে এবং টেবিলটা নড়তে নড়তে জলের বোতলটা পড়ে যায়। এবং যেই মুহূর্তে জলের বোতলটা পড়ার একটা আওয়াজ হয় সেই মুহূর্তে রানা পরিষ্কার দেখে যে ওই জিনিসটা ছায়াটা মনে হলো যেন সুমনের শরীরের উপর থেকে চলে গেল, মানে পুরো ভ্যানিশ ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। এবং সেই মুহূর্তে মানে একটা অদ্ভুত রকমের হেঁচকি দিয়ে সুমন যেন একটু মানে স্বস্তি পেল এবং ও উঠে বসেছে। উঠে বসে না মানে সুমনের মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, মানে ও হাঁপাচ্ছে, ওর চোখগুলো মনে হচ্ছিল ঠিকরে বেরিয়ে আসছে, মানে বিভৎস বাজে সিচুয়েশন। এবং ও দেখছে মানে সুমনও দেখছে যে রানা মানে পুরো বিছানার মধ্যে কাঁপছে টাইপের, মানে শরীর নড়ছে না। তখন মানে সুমন বলছে যে কি হয়েছিল কি হয়েছিল কি হয়েছিল বলতো, এরকম করে বলছে, মানে ওর কথাও জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তখন রানা না মানে মাথা নাড়ছে, মানে ও তো কিছু বলতে পারছে না। তো এইরকম সিচুয়েশন প্রায় 10 মিনিট মতো থাকে, ওদিক থেকে সুমন উঠতে পারছে, এদিকে রানা উঠতে পারছে না। এবং মাঝে মধ্যে যেটা পিঙ্কু করতো, ও খুব মানে সিটি মারতো, মানে সিটি দিয়ে গানের একটা সুর করা, খুব মুখেও সিটি মারতো। ওরা দুজনে এরকম করে কাতরাচ্ছে, আর পিঙ্কু ওই যে মানে ওদের বাথরুমটা ছিল বাইরের দিকে, তো পিঙ্কু সিটি মেরে যে বাইরে ঘোরাফেরা করছে সেটা কিন্তু ওরা সিটি মারার শব্দটা শুনতে পাচ্ছে। এবার সুমন তখন পিঙ্কুকে ডাকছে যে পিঙ্কু একবার একবার এদিকে আয়, একবার এদিকে আয়, এরকম করে বলছে। এবং স্পষ্ট বুঝতে পারছে যে ওদের ঘরের সামনে দিয়েই পিঙ্কু যাতায়াত করছে, সিটি মারছে, কিন্তু এরা ডাকছে, ওর কিন্তু ঘরে ঢুকছে না। ভাবুন একবার, মানে দুই বন্ধু এখানে এরা কষ্ট পাচ্ছে আর এ সব কিছু জেনে শুনে ওখান দিয়ে যাতায়াত করছে। এবং সেই রাতটা ওদের বিভৎস রকমের একটা ভয়ঙ্কর রাত গেছে। এবং সকালে উঠে যখন পিঙ্কু আর রানা দুজনেই যখন মানে সুমন আর রানা দুজনেই যখন পিঙ্কুকে জিজ্ঞেস করছে যে তুই রাতের বেলা এখানে ঘোরাফেরা করছিলি, ও বলছে না আমি তো কোনো ঘোরাফেরা করিনি, আমি তো ঘুমিয়ে পড়েছি। এইভাবে ওরা মানে এই রানা আর সুমন প্রায় প্রতি রাতে ওদের গলা ধরে মনে হচ্ছে না কেউ গলায় পাড়া দিচ্ছে, সারা শরীরে প্রচণ্ড মনে হতো ওদের কেউ মানে মারধর করলে যেরকম ব্যথা হয় সকালবেলা সেরকম ব্যথা লাগতো। এবং এই হতে হতে না সুমন খুব অসুস্থ হয়ে পড়ল, মানে ও এমনই অসুস্থ হয়ে পড়েছে সুমন যে ও যে অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যাবে সেই ক্ষমতাও শরীরে নেই। আর ইন দ্য মিন টাইম পিঙ্কু যে কাজটা করে বসে সেটা হচ্ছে এই রানা আর সুমনকে সম্পূর্ণ না জানিয়ে ওর নিজের জিনিসপত্র নিয়ে পিঙ্কু ঠিক মাসের শেষের দিকে, মানে মাসটা শেষ হলে তো পরের মাসের ভাড়াটা তো দিতে হবে, ঠিক মাসের শেষের দিকে নিজের জামা কাপড় যেটুকু যা ছিল সব নিয়ে ও ঘর থেকে বেরিয়ে যায়। এবং শুধু বেরিয়ে যায় তাই নয়, রানা এবং সুমনের ফোন নাম্বার দুটোকে ব্লক করে দিয়েও বেরিয়ে যায়। একদিন হঠাৎ করেই সুমন আর রানা অফিস থেকে ফিরে এসে দেখছে এর রুম ফাঁকা, পিঙ্কুর রুম ফাঁকা, এবং পিঙ্কুর রুমে একটা জিনিস নেই, ওর যে সুটকেসগুলো ছিল সেগুলো কিচ্ছু নেই। এবং ওকে বহুবার ফোন করা হয়, ওর ফোন ধরে না, তারপরে ব্লক করে দেয় একটা মেসেজ করে যে আমি বেরিয়ে গেছি, আমি আর তোদের সাথে থাকবো না, আমি অন্য রুম পেয়ে গেছি, আমি অন্য জায়গায় ভাড়া উঠে যাচ্ছি। তো ওকে যখন বলে যে তুই চলে যাবি, তুই আমাদেরকে একবার জানিয়েছিস, আর ভাড়াটাও তো দিতে হবে, ও তখন পুরো ব্লক করে দেয়, কোনো রকম কোনো আর উত্তরও দেয় না, কিচ্ছু না, ও কোনো ভাড়া ছাড়াও দেয় না। এবং ঠিক তার আগ দিয়ে ওর যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টটাও চেঞ্জ হয়ে গিয়ে ও অন্য অফিসে চলে যায়। এইবারে বুঝতেই পারছেন যে এই জিনিসটা কতখানি খারাপ জিনিস। যারা আপনারা হয়তো কখনো এভাবে রুমমেটের সাথে শেয়ার করে থেকেছেন, তো তারা আপনারা আরও ভালো বুঝতে পারবে যে এই রকম যদি কারোর স্বভাব হয় তাহলে তাকে টলারেট করাটা কতটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, এদের তো মাথায় হাত। তো সুমন বলছে যেভাবে ওর থেকে আমি টাকা তো আদায় করে ছাড়বো, ও তো আমাদের কোম্পানিতেই আছে, আমি ওর ডিপার্টমেন্টের কাউকে দিয়ে বলে হলে আমি টাকা ওর থেকে নিয়ে ছাড়বো,
পুরো মাসটা থাকলো, আমাদেরকে কোনো না জানিয়েও চলে গেল, আবার টাকার পয়সা কথা যখন বললাম তখন আমাদেরকে ব্লক করে দিল, এটা তো হতে পারে না। কিন্তু সেই ব্যাপারটা একরকম, কিন্তু যত দিন যেতে লাগলো সুমন আর রানা কিন্তু খুব অসুস্থ হতে থাকলো মাঝে মধ্যেই। এবং ওই প্রতি রাতে প্রায় প্রতি রাতে ওই ঘরে ওই ফ্ল্যাটের মধ্যে অস্বাভাবিক জিনিসপত্র ঘটতো। এবং রানা সুমন দুজনেই কিন্তু ওই বিশাল লম্বা একটা ছায়া মাঝে মধ্যেই দেখছিল। যে ছায়াটা কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটা কিন্তু ওরা কিচ্ছুটি বুঝতে পারতো না। এইবারে রানার মা, মানে ছেলে এরকম অসুস্থ, তো সেসব শুনে উনি এসেছিলেন। আর সুমনের মা বাবা সেই সময় একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, তো সেই জন্য ওনারা আসতে পারেনি। তো রানার মা তখন এসে ওদের সাথে কিছুদিন থাকেন। এবং অদ্ভুতভাবে রানার মা দেখছেন যে, মানে ওরাও বুঝতে পারে যে যতদিন রানার মা যখন আর কি আসছে, উনি এসে প্রথমে কিছুদিন ছিলেন, সে কদিন কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, কোনো অসুবিধে হয়নি। যে মুহূর্তে ওর মা আবার চলে যাচ্ছে, আবার এই দুজনের উপরে এরকম, মানে দুজনের এরকম প্রভাব পড়ছে, ভয় পাচ্ছে প্রচণ্ড রকমভাবে, ওদের শারীরিক কষ্ট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, রানা এবং সুমন দুজনেই কিন্তু দুটো আলাদা আলাদা ডক্টরের কাছে দেখিয়েছিল। কিন্তু ডাক্তার দেখিয়েও ডাক্তার কিন্তু ওদের সেভাবে কোনো রোগ ধরতে পারেনি। ডাক্তার ওদেরকে ব্যায়াম করতে বলেছে এবং কিছু একটা ওষুধ দেয় এবং বলে যে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা আদতে ঠিক হয়ই না। উল্টে যখনই রানার মা থাকতেন না বাড়ি, মানে ওই ফ্ল্যাটে, তখন কিন্তু ওদের উপরে আরও বেশি মনে হতো যেন ওদের উপরে এইরকম অত্যাচার হচ্ছে। এবং এই জিনিসটা যখন রিপিটেডলি হতে থাকে তখন রানার মায়ের একটু সন্দেহ হয়। উনি তখন আর কি ওনার একজন পরিচিত একজনকে বলেন, তো সেই বিষয়েও খুব একটা কিছু লেখেনি, তো ওদেরই আর কি পারিবারিক একজন। তো সে তখন বলে যে ব্যাপারটা তো খুব একটা ভালো বিষয় নয়, আমি জায়গাটা আমাকে যেতে হবে, না গেলে বলতে পারছি না। তো সেই ভদ্রলোককে, খুবই বয়স্ক, তো তাকে নিয়ে একদিন রানার মা ওদের ওই ফ্ল্যাটে আসে। এবং ফ্ল্যাটে পা দিতেই নাকি ওই ভদ্রলোক বলেছিলেন যে এই ফ্ল্যাটে মারাত্মক একটা জিনিস কিন্তু এই দুটো ছেলের বিরুদ্ধে করা হয়েছে। এবং সেই জন্যই, যেহেতু রানার মা খুব পুজো আর্চা করতেন, ওনার মধ্যে একটা আলাদা মানে প্রোটেক্টিং পাওয়ার ছিল, তো সেই জন্য রানার মা যখনই আসতেন তখনই কিন্তু ব্যাপারগুলো বন্ধ থাকতো। যেই আবার উনি ওনার নিজের সংসারে ফিরে যেতেন, এদের উপরে আবার সেই জিনিসটা শুরু হচ্ছিল। এবং দিন দিন কিন্তু দুজনেরই, রানা এবং সুমন দুজনেরই কিন্তু মানে স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, এবং সারা শরীরে ব্যথা, জ্বর, বমি এগুলো লেগেই থাকতো। তো তারপর উনি বললেন যে আমি এই বিষয়ে, মানে উনি তারপরেই সেদিন চলে যান, কিছু জিনিস দিয়ে গেছিলেন, একটা জল দিয়ে গেছিলেন আর একটা ঠাকুরের ফুল জাতীয় কিছু একটা দিয়ে গেছিলেন। এবং উনি বলেছিলেন যে তোমরা কি এই ফ্ল্যাটটা এক্ষুনি ছেড়ে দিতে পারবে? তো ওরা স্বাভাবিকভাবেই বলে যে না, আমাদের পক্ষে এক্ষুনি তো ফ্ল্যাট ছাড়া সম্ভব নয়। তো উনি বললেন যে তোমরা, মাথার কাছে উনি একটা মা দুর্গার ছবি দিয়ে গেছিলেন, বলছে যে এই ছবিটা রাখবে এবং পুরো ফ্ল্যাটে লাইট জ্বালিয়ে শোবে তোমরা। আর ওদেরকে ওই একটা জল ছিটাতে বলেছিল, এবং এটাও বলেছিল যে সব ঘরের চারিদিকে তো ছেটাবেই, প্লাস তোমরা যখন বাড়ির থেকে বেরোবে তখনও কিন্তু তোমাদের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা আছে, তো খুব সাবধানে যাতায়াত করবে। তো উনি তখন মানে এইটুকু বলে চলে যান। ঠিক এর একদিন পরে উনি কোনো একটা পুজো আর্চা করেন এবং ওনার সাধনার বলে উনি জানতে পারেন একটা মারাত্মক বিষয়। উনি বলেন যে তোমাদের খুব পরিচিত কেউ এই ফ্ল্যাটে আর কেউ থাকতো? বলছে হ্যাঁ, এরকম পিঙ্কু নামে একটা ছেলে থাকতো। বলছে ও তোমাদের দুজনের বিরুদ্ধে মুসলিম কোনো পীরের কাছে গিয়ে, মানে যিনি মানে মানুষের ক্ষতি সাধনের কাজ করে, এরকম একজনের কাছে গিয়ে ও একটা এমন জিনিস, যেটাকে আত্মা, জিন, যে যাই বলুক না কেন, এরকম একটা কিছুর সাহায্যে এই দুজনের, অর্থাৎ রানা এবং সুমনের ক্ষতির জন্য মানে ওনার কাছে গেছিল, এবং তিনি এরকম একটা জিনিসকে পাঠিয়েছে শুধুমাত্র এদের দুজনের ক্ষতি করার জন্য। তো এই কথাটা যখন ওরা শোনে, ওরা না প্রথম দিকে বিশ্বাস করতে পারছে না। মানে পিঙ্কু স্বার্থপর ছিল, টাকা পয়সা দিতে চাইতো না, এটা একরকম, কিন্তু এদের দুজনের মানে পিঠ পিছে এরকম একটা যে ঘটনা ঘটাতে পারে সেটা কিন্তু ওরা স্বপ্নেও ভাবতে পারেনি। এবং পরবর্তীকালে ওরা যখন ব্যাপারটা বুঝতে পারে যে পিঙ্কু হঠাৎ করেই বাড়ি ছেড়ে চলে গেল,
কিছু না জানিয়ে, মানে সব কিছুর মধ্যে একটা সন্দেহ কিন্তু ওদের ছিল। এবং মাঝখানে ওদের সাথে খুব ভালো ব্যবহার করেছিল। তার কারণ হচ্ছে, এই যে ভদ্রলোক এসেছিল তিনি বলেন যে তোমাদেরকে খাবারের মাধ্যমে ওই এমন জিনিস তোমাদেরকে খাইয়ে দিয়েছে, শরীরের মধ্যে দিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু এই বিষয়টা এতটা খারাপ দিকে গেছে। এবং উনি বললেন যে এই জিনিসটা ইমিডিয়েট না কাটালে ওদের বড়সড় কোনো সমস্যা হবে, এবং ইভেন ওদের প্রাণঘাতী কিছুও ঘটে যেতে পারে। তো সঙ্গে সঙ্গে উনি কিছু রিমেডি দেন, এবং তারপর দুটো তাবিজ দিয়েছিল। এবং সব কিছু যখন হয়ে যায়, তো তখন উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে তোমাদের যে বন্ধু তোমাদের সাথে এই ক্ষতিটা করলো, ও কিন্তু এই ক্ষতিটা করে, ও তো কাজটা করতে পারলো না, যাকে কাজটা করতে পাঠিয়েছিল সে কাজটা করতে পারলো না। এবং এর ফলাফল যে করেছে, যে লোকটা আর কি জিনিসটাকে পাঠিয়েছে সে তো পাবেই, কিন্তু তোমার বন্ধুও পাবে। তার মধ্যে আজ না হোক কাল না হোক পরশু হয়তো তোমরা জানতে পারবে বা পারবে না, তোমার বন্ধু কিন্তু ভালো থাকবে না, ওর কিন্তু ভালো হবে না। তোমাদের দুজনের জন্য যা করলো, দুজনের বিরুদ্ধে, এটা কিন্তু ফল ভালো হবে না। যাই হোক, তো এইসব শোনার পরে না ওরা ভাবলো যে ঠিক আছে, পিঙ্গুর থেকে আমরা কোনো টাকা পয়সা নেব না। চাইলে সেম অফিস কোনো না কোনোভাবে কানেক্ট করতেই পারতো। ওরা পিঙ্গুর থেকে কোনো টাকা পয়সা চায়নি, এবং ওই বাড়িটা ওরা পরে ছেড়ে দেয়। তারপরে ওদের আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনাটি 1 বছর পরে, যেহেতু ওরা সেম অফিসে সেম কোম্পানিতে কাজ করতো, ওরা একটা ঘটনা শোনে। সেটা হচ্ছে, পিঙ্কু নাকি ওর নিজের বাড়িতে, এখানে নয়, কলকাতায় না, ওর যেখানে বাড়ি সে বাড়িতেও একা ছিল। এবং সেই বাড়িতে নাকি ও অদ্ভুত রকমভাবে একটা হোঁচট খায়। দেখুন, মানুষ পায়ে কিছু একটা বেজে পড়ে যেতে পারে, হোঁচট খেতেই পারে, কিন্তু এতটাই ও ভয়ঙ্করভাবে হোঁচট খেয়েছে নাকি যে ও 2 হাত 2 পা, কপাল, পিঠে মারাত্মক নাকি চোট পেয়েছে। এবং ও বিগত 1 মাস ধরে অফিস আসতে পারে না, এবং ও যে কবে থেকে অফিস এসে কাজ করবে সেটাও গ্যারেন্টেড নয়, এতটাই মারাত্মক। এবং তখন ওদের মনে পড়ে সেই যে ভদ্রলোক ঠাকুরমশাই বলেছিলেন যে তোমার যে বন্ধু এই কাজটা করেছে তাকে কিন্তু এর ফল ভোগ করতে হবে। ওরা তখন বুঝতে পারে যে এটাই হচ্ছে সেটা। 1 বছর পরে হয়েছে, কিন্তু হয়েছে। তো বুঝতেই পারলেন যে একটা সামান্য কলেজ জীবনে একটা হাসি মজাককে, পিঙ্কুর মতো একটা ছেলে, সে মনের মধ্যে সেই আক্রোশ রেখে ও যে ওদের ক্ষতি করলো, তার ফলাফলটা কি হলো দেখুন। এই জন্যেই বলে যে কোনোভাবে কোনো খারাপ কিছু সাথে থাকবেন না। এই জন্যেই হয়তো বলে যেমন কর্ম তেমন ফলও পেল। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।